ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি রাজা গুহ আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের শ্যুট হচ্ছে চুঁচুড়া সাজের বাতি স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছে মডেল হিসেবে মৌলপী চক্রবর্তী এবং সুমন্ত্র চৌধুরী। সুমন্ত্র জানবাজারে রানী রাসমণি বাড়ির ছেলে, ওকে পাওয়া গেছে। এবং এছাড়া আমাদের এখানে মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছে প্রিয়াঙ্কা বিশ্বাস, এবং সমস্ত বিষয়টি পরিচালনা করছে সাজের বাতি স্টুডিওর কর্ণধার কৌশিক দাস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা নিউজ 24 ঘন্টা। নমস্কার বন্ধুরা, আমি রাজা গুহ। আমার সঙ্গে উপস্থিত রয়েছে জানবাজারের রানী রাসমণি বাড়ির ছেলে সুমন্ত্র চৌধুরী। সুমন্ত্র মিউজিক নিয়ে রবীন্দ্রভারতী থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো। সুমন্ত্র, তোমার থেকে প্রথমেই জানতে চাইবো, যেহেতু রানী রাসমণি বাড়ির কথাই উঠলো, তো রানী রাসমণি উনি কেমন মানুষ ছিলেন? রানীমা একজন দক্ষ নেত্রী ছিলেন। ওনার গানের মনোভাব ছিল। উনি ঠাকুর দেবতা নিয়ে বেশি থাকতে পছন্দ করতেন। একজন খুব ভালো নেত্রীও ছিলেন। আর তুমিও কি ঠাকুর দেবতা নিয়ে থাকতে পছন্দ করো? হ্যাঁ, অবশ্যই। যেহেতু বংশ পরম্পরায় আমরা ঠাকুর দেবতা, আমাদের দক্ষিণেশ্বর মন্দির আছে নিজেদের, তো মা ভবতারিণী আমাদের নিজেদের মায়ের মতন, তো আমরাও ঠাকুর দেবতা নিয়ে থাকতে বেশি পছন্দ করি।
লোকমাতা রানী রাসমণিকে তৎকালীন পরাধীন ভারতে যে ব্রিটিশ সরকার ছিল তারা রানীর নামে কাঁপতো, কথায় বলে লোক মুখে প্রচলিত রয়েছে যে রানীকে তারা নাকি জমের মতন ভয় করতো। তা এই বিষয়ে সততা কতখানি, সেই বিষয়ে যদি কিছু তুমি আমাদের জানাও। একটা খুব প্রচলিত গল্প আছে, সেটা হচ্ছে একবার যখন গঙ্গায় জেলেরা মাছ ধরতে গেছিল তখন ব্রিটিশ সরকার তার উপর কর লাগিয়ে দিয়েছিল। কিন্তু তখন তারা গিয়ে রানীমার কাছে জিজ্ঞেস করেছিল যে আমরা কি করব। তখন রানীমা কি করেছিল, গঙ্গার এক পোর্শন উনি কিনে নিয়েছিলেন, কিনে নিয়ে তাতে এক দিক থেকে আরেক দিকে তারের বাধা দিয়ে দিয়েছেন যাতে ব্রিটিশদের জাহাজ না যেতে পারে। সেই ক্ষেত্রে রানীমা তখনকার দিনে ওই গঙ্গাটা নেওয়ার জন্যে 10,000 টাকা তখনকার দিনে দিয়েছিলেন। কিন্তু ব্রিটিশদের ওই জাহাজ যেহেতু যেতে পারছিল না, ব্রিটিশরা তারপরে রানীমার দ্বারস্থ হন। দ্বারস্থ হওয়ার পরে রানীমার কাছে তারা ক্ষমা চেয়ে সেই কর বাতিল করে দেয়। তারপর থেকে গঙ্গাতে আজ পর্যন্ত মাছ ধরলে কোনোদিন কর দিতে হয়নি। আচ্ছা, মানে স্থানীয় যে মানে গরিব যে প্রজারা ছিল ওনার, তাদের জন্য মানে উনি গঙ্গা পর্যন্ত মানে ক্রয় করেছিলেন বা লিজ নিয়ে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, রানী রাসমণি বাড়ির যে কুলদেবতা রঘুনাথ জিউর, সেই বিষয়ে যদি কিছু বলো। যতদূর আমি শুনেছি, যখন রানীমা বিয়ে করে জানবাজার বাড়িতে আসেন নববধূ হিসেবে, তখন একটা হঠাৎ করে সাধুর আগমন হয় এবং সেই সাধুটি এসে রানীমার ডাক করেন। তখন রাজচন্দ্রবাবু এসে জানতে চায় আপনি হঠাৎ রানীমার ডাক করছেন কেন। তখন উনি বলেন আমি বহু তীর্থযাত্রা ঘুরে বেরিয়েছি, এমনকি আমি এই নারায়ণ শিলাটা রানীমাকে দিতে চাই। এবার যাই হোক, রাজচন্দ্রবাবু কিছু দান দিতে চান ওই নারায়ণটার করে, কিন্তু সেই সাধু কিছুর অর্থ না নিয়ে সেই নারায়ণটাকে আমাদেরকে দান করে দিয়ে উনি চলে যান। তো ওইখান থেকেই রঘুনাথজির আমাদের। আচ্ছা সুমন্ত্র, দক্ষিণেশ্বর মন্দির কিভাবে তৈরি করা হয়? যতদূর আমি শুনেছি পরিবার থেকে বা প্রচলিত কথা থেকেও শোনা যায় যে যখন রানীমার স্বামী রাজা রাজচন্দ্র দাস মারা যান, তখন উনি একটা গঙ্গা যাত্রা শুরু করেন কলকাতা থেকে কাশী পর্যন্ত 24টি নৌকা নিয়ে। কিন্তু এই যাত্রাপথে হঠাৎ করে তিনি স্বপ্নাদেশ পান যে কাশী থেকে স্বয়ং মা ওনাকে বলেন যে আমাকে দর্শন করতে তোমাকে কাশীতে আসতে হবে না, তুমি এখানেই আমার স্থাপনা করো, তুমি এখানেই আমার দর্শন পাবেন। আর এই দক্ষিণেশ্বর মন্দির স্থাপন হয় 1955 সালের 31 মে। আচ্ছা সুমন্ত্র, আমরা জানতে চাইবো সুমন্ত্র চৌধুরী, সুমন্ত্র চৌধুরী মানে তুমি কিভাবে রানীমার বংশতালিকা থেকে আসছো সেটা একটু বলো। আচ্ছা, প্রথমেই বলি রানীমার 4টে মেয়ে ছিলেন। প্রথম হচ্ছে পদ্মমণি, দ্বিতীয় হচ্ছে কুমারী, তৃতীয় হচ্ছে করুণাময়ী, আর চতুর্থ হচ্ছে জগদম্বা। কুমারীর সঙ্গে বিয়ে হয় পেয়ারীমোহন চৌধুরী, উনি বাংলাদেশের এক জমিদার ছিলেন। পেয়ারীমোহন চৌধুরীর ছেলে হচ্ছে যদুনাথ চৌধুরী, যার নামে যোগবর বাজার ভবানীপুরে। যদুনাথ চৌধুরীর ছেলে হচ্ছে নবকিশোর চৌধুরী, নবকিশোর চৌধুরীর ছেলে হচ্ছে সুধাংশু শেখর চৌধুরী, আর সুধাংশু শেখর চৌধুরী হচ্ছে আমার প্রপিতামহ স্নেহাংশু চৌধুরী, আর তার ছেলে আমি সুমন্ত্র চৌধুরী। আমি হচ্ছি 6 নম্বর বংশধর। আচ্ছা সুমন্ত্র, দক্ষিণেশ্বর মন্দির তৈরি করা নিয়ে সেই সময় কি কি সমস্যা তৈরি হয়েছিল? যতদূর পরিবার থেকে বা এমনি শুনেছি আমি, সেটা হচ্ছে যেহেতু রানীমা একজন নিচু বংশের ভদ্রমহিলা ছিলেন, ব্রাহ্মণকুল থেকে প্রচুর বাধা এসেছিল। ওনাকে বলা হয়েছিল একজন নিচু কুলের বংশর ভদ্রমহিলা উনি কখনোই একটি মন্দির স্থাপনা করতে পারেন না। তো এই নিয়ে অনেক জল্পনা হয়েছিল ব্রাহ্মণ সমাজে। কিন্তু শেষের দিকে গদাধর চট্টোপাধ্যায় বলে একজন, উনি রাজি হন যে আমি পুজো করব এবং বিধিতে নিয়ম আছে, আমরা মন্দির স্থাপনা করতে পারি। বর্তমানে জানবাজার বাড়িতে দুর্গাপুজো কেমনভাবে হয় সেই বিষয়ে যদি কিছু বলো। আচ্ছা, প্রথমেই বলি জানবাজার বাড়িতে এখন 4টে দুর্গাপুজো হয়। প্রথমে হাজরা বাড়িতে একটা হয়, দ্বিতীয়ত চৌধুরী বাড়িতে একটা হয়, দাসবাড়িতে 28 বছর পর এই আগের বছর থেকে শুরু হয়েছে আবার দুর্গাপুজোটা, আর বিশ্বাস বাড়িতে একটা পুজো হয়। টোটাল জানবাজারে 4টে দুর্গাপুজো রানীমার হয়। কিন্তু আদি যে রানীমার পুজোটা সেটা হাজরাবাড়ির পুজোটা, যেটা হাজরাবাড়িতে হয় সেখানে কিছু বৈশিষ্ট্য আছে। যেরকম রথযাত্রার দিন কাঠামো পুজো হয়, এমনকি
যে মায়ের মূর্তিটা হয় সেটা গোলাপি রঙের হয়, আর এখনও ওই এক চালাতেই ঠাকুরটা তৈরি হয়। মানে আলাদা করে ছাঁচে তৈরি হয় না, মানে ওখানে হাতে করে করা হয়? ওখানেই হাতে করে করা হয়। আচ্ছা, আগেকার দিনে তো শুনেছি শ্রী রামকৃষ্ণদেব, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত ইত্যাদি, মানে তৎকালীন বাংলার যত মনীষী সবাই এই পুজোতে নাকি আসতো, এটা কি সত্যি? হ্যাঁ, এটা যতদূর আমি শুনেছি বাবার কাছ থেকে, এটা সত্যি। অর্থাৎ মানে সে সময় রানীমার পুজো বলতে মানে এখনকার মানে যত বড় বড় পুজো যেরকম আমরা দেখি, মানে তার থেকেও একটা মানে ঐতিহ্যশালী পুজোই বলা যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। এমনি এসে তোমার এখানে কেমন লাগছে? খুব দারুণ লাগছে, দারুণ, মানে ভালো লাগছে সব? খুব ভালো, খুব ভালো। তোমাকে পাশে পেয়ে সত্যি খুব ভালো লাগছে, কেন আজকে তুমি যে সময় দিয়ে এসছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। 275 বছরের পুরনো জানবাজারের রানী রাসমণি বাড়ির দুর্গাপুজোর প্রচলন করেন রানীর শ্বশুর ক্ষুদিরাম দাস 1790 সালে। পরবর্তীকালে 1836 সালে এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন রানী স্বয়ং। জানা যায় এই সময় রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের মতন মহান ব্যক্তিত্বের আগমন ঘটত এই বাড়ির দুর্গাপুজোয়। শিল্পী লালু চিত্রকরের নিপুণ শিল্পকর্মে একচালা বিশিষ্ট দেবী মূর্তিটি সম্পূর্ণভাবে হাত দিয়ে গড়া হয়, কোনো ছাঁচে নয়। রানীর বাড়িতে দেবী তপ্ত কাঞ্চন বর্ণা ও সোলার সাজে সজ্জিতা। প্রতিপদ থেকে বসে বোধন। 8 দিন ব্যাপী বোধনের পরে ষষ্ঠীর দিন হয় মায়ের চক্ষুদান। আগে সপ্তমী থেকে নবমী অবধি ছাগ বলি রীতি ছিল, যা বর্তমানে লুপ্ত। মাতৃভোগের উপাচার হিসেবে লুচি, বিভিন্ন ভাজা ও ঘরের তৈরি খাজা, গজা, প্যাড়া প্রভৃতি মিষ্টি সাজিয়ে দেওয়া হয়। আগে সন্ধি পুজোয় 40 মণ চালের নৈবেদ্য দেওয়া হতো, যদিও এখন 1 মণ চালের নৈবেদ্য দেওয়া হয়। এই আভিজাত্যপূর্ণ বাড়ির দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য এই যে এই বাড়িতে সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলে কুমারী পুজো। মাঝগঙ্গায় জোড়া নৌকায় আগে বিসর্জন হলেও এখন বাহকের কাঁধে করেই বাবুঘাটে মায়ের ভাসান হয়। শোনা যায় 1864 সালে শ্রীরামকৃষ্ণ স্বয়ং সখী বেশে রানীর বাড়ির দুর্গাপুজো করে যান। নমস্কার বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছেন মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা বিশ্বাস। সাজের বাতি স্টুডিওতে চুঁচুড়াতে আজকে যে ব্রাইডাল শ্যুটটা হচ্ছে সেটা প্রিয়াঙ্কা মেকআপ করা। তো ওর হাতের কাজ কেমন সেটা অবশ্যই আপনারা যখন শ্যুটটা আমরা রিলিজ করছি তো আপনারা দেখে নেবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা প্রিয়াঙ্কার থেকে কিছু বিষয় জেনে নিতে চাইবো। আচ্ছা প্রিয়াঙ্কা, এই যে আপনি মেকআপ করছেন, এই মেকআপ আর্টিস্ট হিসেবে আপনার যে পথ চলা সেটা কিভাবে শুরু হয়েছিল? এটা আমি কেরিয়ারটা শুরু করেছিলাম 2017 থেকে। আমি ফার্স্ট বিউটিশিয়ান থেকে তারপর মেকআপ আর্টিস্টের দিকে গিয়েছিলাম। আর আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে মেকআপের দিকেই কিছু করার, তো সেই হিসেবে আমার মেকআপের লাইনেই এগোনো। মেকআপ আর্টিস্টের মানে হিসেবে যে আপনি কাজ করছেন, এর জন্য কি আপনি বিশেষ কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন বা কোনো কোর্স করেছিলেন? হ্যাঁ, আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোর্স করেছিলাম আমি। আচ্ছা, আপনার প্রিয় মেকআপ ব্র্যান্ড বা মেকআপ প্রোডাক্ট বলতে কোনটা? সেটা হচ্ছে হুডা বিউটির প্রত্যেকটা প্রোডাক্ট অল অ্যান্ড গুড।
আচ্ছা, হুডা বিউটি ছাড়া যদি অন্য কোনো কোম্পানি হয়, কোনো ব্র্যান্ড হয়, তাহলে আপনি সেটা কোনটাকে প্রেফার করবেন? সেটা নার্স আছে, শাপারেল আছে, ম্যাক আছে, এগুলো। আচ্ছা, মেকআপ করার সময় আপনি কোন কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেন? হেয়ার প্রিপারেশন করা, শাড়ি র্যাপিং, স্কিন প্রিপারেশন, এগুলো। আর এখন তো গরমকাল, এখন আমাদের চেষ্টা করতে হবে যে ওয়াটারপ্রুফ মেকআপ কীভাবে হবে, সেটার উপর ওয়াটারপ্রুফ কীভাবে হয় সেটার উপর ফোকাস রাখার, এইগুলো হচ্ছে। আর কোন ধরনের মেকআপ স্টাইল করতে আপনি বেশি পছন্দ করেন? বেঙ্গলি ব্রাইডাল, বেঙ্গলি রিসেপশন, সাবেকি লুক, নিউড লুক, এগুলো। আচ্ছা, আপনি কিভাবে আপনার মেকআপ স্কিল আপডেট ও উন্নত করেন? এটা ক্রিয়েটিভিটি, প্র্যাকটিস, পুরোটাই প্র্যাকটিসের উপর অ্যান্ড সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে। আর মানে এই যে মেকআপ যারা করছে, হ্যাঁ, তারা আরও ভালো করবে, এটা কি অভিজ্ঞতা এবং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে? পুরোটাই প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। প্র্যাকটিস যত করবে তত বেশি কাজ পাবে, আর কাজ পেলে তার তত বেশি অভিজ্ঞতা বাড়বে। আপনার মতে একজন সফল মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গুণ কি থাকা উচিত? সেটা হচ্ছে ধৈর্য এবং ক্লায়েন্টের প্রতি ভালো ব্যবহার, মানুষের প্রতি ভালো ব্যবহার। মেকআপ আর্টিস্টদের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে? একটাই কথা বলবো যে অনেক অনেক ধৈর্য রাখো এবং প্র্যাকটিস করো, ব্যাস, তাহলেই হবে। আচ্ছা, বর্তমানে একজন মেকআপ আর্টিস্টের মানে কেরিয়ার প্রসপেক্ট কেমন? মানে যদি কেউ মেকআপ আর্টিস্টের কোর্স করে, শেখে, বা অ্যাজ অ্যান মেকআপ আর্টিস্ট সে কাজ করছে, হ্যাঁ, তাহলে তার কেরিয়ার মানে তার এটা থেকে কি তার কোনো ভবিষ্যতে কোনো লাভ হবার সম্ভাবনা আছে, বা সে প্রতিষ্ঠিত হতে পারে, অথবা প্রাথমিকভাবে সে কীরকম আয় করতে পারে, এবং যখন তার হয়তো অনেক কাজ তখন তার কীরকম আয় রোজগার হতে পারে, এই সমস্ত কিছু মিলিয়ে মানে মেকআপ আর্টিস্ট একটা কেরিয়ার হিসেবে, একটা প্রফেশন হিসেবে কেমন, সেটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, এটা থেকে হয় প্রথম হয়তো চেনা জানাটা আমাদের কম থাকে, হয়তো কম আমাদের ইনকাম হয়, কিন্তু যখন চেনা জানা আমাদের হয়ে যায় সমস্ত কিছুর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া হোক বা মানে নিজের লোকালিটি এরিয়াতে হোক, তখন অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ হয়। আর একটা টাইমে এমনও হয় যে আমরা অনেক কাজ পাচ্ছি বাট করতে পারছি না, অন্য কাউকে দিয়ে দিতে হয়, এটাও হয়ে থাকে। মানে প্রাথমিক অবস্থায় যারা হয়তো বছরখানেক কাজ করছে তারা এই টাকাটা রোজগার করছে। এবার দেখা যাচ্ছে যারা হয়তো অনেক বড় কাজ ধরছে, হ্যাঁ, বা সেরকম হয়তো যারা সিনেমাতে বা টেলিভিশনে বড় সেলিব্রিটিকে মেকআপ করছে, সেক্ষেত্রে মানে তাদের কীরকম প্রসপেক্ট আছে, বা তারা কীরকম প্রোফাইলে যেতে পারে, এটা একটু বলুন। তারা মোটামুটি 1 লাখের অনেক বেশি হবে তাদের আর্নিংটা, এবং তাদের পরিচিতিটাও অনেক বেশি হবে, তো সেটা অনেক অনেক বেশি আমাদের মানে ইনকামটা দেয়। এই মুহূর্তে যদি কেউ মেকআপকে নিজের প্রফেশন হিসেবে গ্রহণ করে, হ্যাঁ, তাহলে সেটা কি মানে সেটা কি ভালো? মানে অনেক মেয়েই তো বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে, অনেক মেয়ে শিখছে, অনেকে শ্যুট করছে, তো মানে অ্যাজ আ ক্যারিয়ার, হ্যাঁ, বা অ্যাজ আ প্রফেশন, এই পেশাটা কেমন? এটা কি মানে ঠিকঠাক আছে? মানে এটা করে কি লাভবান হতে পারবে আজকের নতুন প্রজন্ম? হ্যাঁ, ধৈর্য রাখলে অবশ্যই লাভবান হবে। ধৈর্য না থাকলে এই প্রফেশনে এগোনো যায় না, কারণ প্রথমে কেউ শিখেই অনেক টাকা আর্ন করতে পারে না, বাট ধৈর্য রাখলে 1-2 বছর কাজ করলে তারপর তোমাকে যা আর্ন দেবে সেটা একটা বেসরকারি চাকরির থেকে অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমাদের সঙ্গে রয়েছেন মডেল মৌলভী চক্রবর্তী। মৌলভী, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকের শুটে অংশগ্রহণ করার জন্যে। আপনি আপনার বিষয়ে কিছু বলুন। নমস্কার, আমি মৌলভী, আমি ইছাপুরে থাকি। আমি মডেলিং শুরু করেছি 2.5 বছরের একটু বেশি হবে হয়তো। আর তার আগে আমি মানে কলেজ কমপ্লিট হয়ে গেছে আমার, তো এখন আমি ফুললি মডেলিং করছি। আপনি কিভাবে ফ্যাশন মডেলিংয়ে আসলেন? আমি প্রথমে আমার একটা পরিচিত রিলেটিভস রয়েছে, আমার একটা দিদি, তো সে মেকআপ আর্টিস্ট। সে একদিন আমাকে বললো যে তোকে সাজাটা দেখতে ভালো লাগবে, তুই একদিন আয় আমার কাছে সাজবি। তো আমি কোনোদিন সাজিনি, তার আগে তো আমি সাজলাম একদিন। তো ওই ফটো দেখে এক এক করতে করতে সবার পছন্দ হতে হতে তো আস্তে আস্তে হয়ে গেছে। মৌলভী, আপনার প্রথম মডেলিংয়ের কাজটি কী ছিল? আমার প্রথম মডেলিংয়ের কাজ একটা লেহেঙ্গা শ্যুট ছিল আমার, সেটা যাদবপুরে হয়েছিল। আপনি যখন ফ্যাশন মডেলিংয়ে আসলেন, তো তখন কীরকম ধরনের চ্যালেঞ্জেস আপনাকে ফেস করতে হয়েছিল? চ্যালেঞ্জেস বলতে সব প্রফেশনেই চ্যালেঞ্জেস থাকে, তো এখানেও ছিল। মানে আমার যারা সিনিয়র, অনেকে কোঅপারেট করে, অনেকে করে না। তো দেখে দেখে কাজ শিখতাম, যে সবাই এক্সপ্রেশন দিচ্ছে। তো আমি ছোটোবেলা থেকে নাচ শিখতাম, তো ওগুলো পারতাম, মানে ভালো লাগতো করতে। তো খুব একটা বেশি চ্যালেঞ্জেস তা না, কিন্তু ওই আর কি সবাইকে যা ফেস করতে হয় তাই ফেস করেছি। একজন ফ্যাশন মডেল হিসেবে ফিটনেস বা ডায়েট সম্পর্কে আপনি নতুনদের জন্য যদি কিছু বলেন। সবচেয়ে প্রথম কথা, একটা মানে মডেলিংয়ে এলেই যে ফিট থাকতে হবে তা ব্যাপার না, মানে সব মানুষেরই দরকার ফিট থাকা। তো সেই জন্য একটু বাইরের খাবার অ্যাভয়েড করা, স্কিন ভালো থাকে, তাতে চুল ভালো থাকে। আর একটু ডায়েটের মধ্যে চলা, মানে একটু জাঙ্ক ফুড টাইপগুলোকে অ্যাভয়েড করে চলা, একটু এক্সারসাইজ করা, তো এগুলো করলেই হয়ে যায়। মডেল হিসেবে ভবিষ্যতে আপনার কী ধরনের লক্ষ্য রয়েছে, কী কী অ্যাচিভমেন্টস আপনি গেইন করতে চাইছেন? ভবিষ্যতে আরও ভালো করে কাজ করতে চাই, কমার্শিয়াল শ্যুটের দিকে যেতে চাই, আরও মানে এই কাজেই মন দিয়ে করে যেতে চাই। নতুন মডেলদের জন্য আপনি কী ধরনের পরামর্শ দিতে চান? মন দিয়ে কাজ করে যেতে হবে, আর সবাই তো এক লাফে উপরে উঠতে পারে না, তো আস্তে আস্তে ধৈর্য ধরে রাখলে আরামসে ভালো করে কাজ হবে।
নমস্কার বন্ধুরা, টলিম্যাক ফ্যাশন ম্যাগাজিনের পক্ষ থেকে আজকে আমরা শারদ সম্মান 2024 তুলে দিচ্ছি আমাদের আজকে যারা শ্যুটে অংশগ্রহণ করেছিল। প্রথমে আমরা সার্টিফিকেট দিচ্ছি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা বিশ্বাসকে। প্রিয়াঙ্কা বিশ্বাস টলিম্যাক ফ্যাশন ম্যাগাজিনের পক্ষ থেকে শারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কা বিশ্বাসকে। থ্যাংক ইউ, আর অসংখ্য ধন্যবাদ এছাড়া ম্যাগাজিনকে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কাজ করে, খুব ভালো লাগলো। এছাড়াও রাজা গুহ, কফি উইথ রাজা গুহ, যে আমাদের যে টক শো আসছে সেটার তরফ থেকে একটা কফি মগ প্রিয়াঙ্কা বিশ্বাসকে দেওয়া হচ্ছে। আমাদের পরবর্তীতে যিনি রয়েছেন মৌলপী চক্রবর্তী, মডেল মৌলপী চক্রবর্তী। মৌলপীকে আমি আমাদের তরফ থেকে সার্টিফিকেট শারদ সম্মান 2024। আর এছাড়া কফি উইথ রাজা গুহর কফি মাগ একটা দেওয়া হলো। ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে কাজ করে। এরপরেও আবার করবো কোনো না কোনো সময় সুযোগ হলে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমাদের পরবর্তী মডেল হচ্ছে সুমন্ত্র চৌধুরী, রানী রাসমণি তরফ থেকে যে এসছে। তো সুমন্ত্রকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এছাড়া সুমন্ত্রর হাতে শারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে। আর একটা কফি মগ দেওয়া হচ্ছে। এদের সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। এরা যেন জীবনে আরও অনেক সফল হতে পারে, আরও অনেক বড় হতে পারে, এই শুভকামনা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। রথযাত্রার দিন থেকে প্যান্ডেলে প্যান্ডেলে খুঁটি পুজো শুরু হয়ে গেছে। কয়েকদিন পরেই মা আসছে। আসন্ন সেই শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে IIMS প্রযোজিত টলিম্যাক ফ্যাশন ম্যাগাজিনের পক্ষ থেকে শারদ সম্মান 2024 দেওয়া শুরু হলো। মূলত সারা বাংলায় বিভিন্ন ফ্যাশন মডেল, মেকআপ আর্টিস্ট এবং সাংবাদিকদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন দুর্গাপূজা কমিটিকেও এই সম্মান প্রদান করা হচ্ছে। ম্যাগাজিনের পক্ষ থেকে ব্রাইডাল এবং আগমনী প্যাকেজ শ্যুট আয়োজন করা হচ্ছে। এখানে অংশগ্রহণকারী মডেলদের প্যাকেজ শ্যুটে থাকছে এসি স্টুডিও, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ড্রেস, জুয়েলারি, লাঞ্চ, 10টা এডিট করা ফটো, মেমেন্টো, সার্টিফিকেট, রিলস ভিডিও, পাবলিসিটি ও প্রমোশন। নতুনদের মধ্যে যারা কাজ শিখে সাংবাদিকতাকে নিজের পেশা করতে চাইছেন, অথবা যারা নতুন নিউজ চ্যানেল খুলে ইউটিউব থেকে উচ্চ আয় করতে চাইছেন এবং নিজেকে একজন পরিচিত মুখ হিসেবে সবার সামনে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে নিচের দেওয়া নাম্বারে। এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন যানবাজারের বিখ্যাত রানী রাসমণি বাড়ির বংশধর সুমন্ত্র চৌধুরী। তাই যারা আগ্রহী আছেন তারা সরাসরি ম্যাগাজিনের এডিটর রাজা গুহর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটাই নতুনদের জন্য সেরা সুযোগ। তাই আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করে নিজের ফটো পাঠান, কারণ আসন সংখ্যা সীমিত। মডেল সুমন্ত্র চৌধুরী, মডেল মৌলপী চক্রবর্তী, মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা বিশ্বাস, ফটোগ্রাফার কৌশিক দাস, ফটোগ্রাফার অর্কদীপ পাল, স্টুডিও সাজের বাতি, চুঁচুড়া। বাংলা নিউজ 24 ঘন্টার পক্ষ থেকে আমি রাজা গুহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা নিউজ 24 ঘন্টা।